আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আয়ন টিভিতে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ১ ঘন্টা। এবং আপনারা জানেন যে আয়ন টিভি থেকে আমাদের প্রতি সপ্তাহে এখন এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমি উপস্থাপনা করে থাকি। আর আপনারা এই অনুষ্ঠান দেখছেন স্কাই 782-তে। আমাদের স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে। যদি আপনারা কেউ কোনো স্বাস্থ্যগত বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে কথা বলতে চান, তাহলে আপনারা টেলিফোন করতে পারবেন। যাই হোক, আমি সরাসরি আমার মেন প্রসঙ্গে চলে যাই। গতদিন আমরা যেটুকু কথা বলেছিলাম, সেখানে আমাকে কিছু টেলিফোন করা হয়েছিল এবং কিছু ইমেইল আমার কাছে ছিল, যেগুলোর উত্তর আপনারা জানতে চেয়েছেন। কারণ আমরা চাই যে আপনারা যেগুলো জিনিস না বুঝেন, কারণ অনেকগুলো মেডিকেল টার্ম আছে যেগুলো টার্ম আমরা অনেক সময় আমরা বুঝি না, কিন্তু তো সেগুলো বোঝার জন্য আমরা চাই, আমাদের প্রয়াসটা হচ্ছে এগুলোকে খুব সহজভাবে আপনাদেরকে অ্যাটলিস্ট বুঝিয়ে দেওয়া, যাতে আপনারা একটা রোগ সম্পর্কে, যদি সে রোগটা আপনার হয়ে থাকে বা আপনার পরিবারের কারো হয়ে থাকে, তাহলে যেন আপনি টেক কেয়ার করার জন্য হলেও আপনি যাতে সে রোগটা সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। কারণ আমরা বিদেশ ভূঁইয়ে এসে এটা আমরা বুঝি যে যতই আমরা বেশি দিন ধরে থাকি, কিন্তু একটা আলাদা ভাষা, তো সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় যদি আমরা এটাকে সুন্দরভাবে বুঝতে না পারি, তাহলে সব কিছুতেই আমরা অন্যভাবে চালিয়ে নিতে পারি, কিন্তু আসলে অসুখ বিসুখের ব্যাপারটা আমরা পারি না। তো এই জন্যই আমরা কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি কথা বলে থাকি। যদি কিছু জানার ইচ্ছা হয়, তাহলে আপনারা আমাদেরকে কল করতে পারেন। তো আমরা গতদিন কথা বলছিলাম মেইনলি যে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সঙ্গে যেগুলো রোগ আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। যে যদি ডায়াবেটিস হয়, ডায়াবেটিসটা একটা কন্ডিশন, আমি বলেছি আগেই, যে ডায়াবেটিসটা যাদের হয়, তারা কিন্তু পরবর্তীতে কিছু কমপ্লিকেশনের বা কিছু রোগের সৃষ্টি করে, যদি ডায়াবেটিসটাকে কী করা না হয়, যদি এই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা না হয়। তো সেক্ষেত্রে অনেকে বলেন যে, যেমন আমাদের অনেকের কাছে এরকম শুনি, যারা পরিচিত মানুষের কাছে, যে আমাকে ওষুধ এতগুলো করে দিচ্ছে। অবশ্যই ডাক্তার আপনাকে যখন ওষুধ দেওয়া হয়েছে বা দিয়েছে আপনার জিপি, তখন তারা আপনার শরীরে ডায়াবেটিসের পরিমাণ, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলের জন্য কী করা দরকার, এগুলো সব কিছু মাপ বা পরিযোগ করে সব কিছু করে তারপরে আপনাকে এই প্রেসক্রিপশনটা দিয়েছে। সুতরাং আপনাকে প্রেসক্রিপশনটা মেনে চলতে হবে। কারণ আপনি যদি নিজে ডাক্তারি করেন, এটা আমাদের বাঙালিদের একটু সমস্যা আছে, যে আমরা নিজেরা অনেক সময় ডাক্তার ওষুধ দিলেও মনে করি যে এটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, তখন হয়তো বা কম করে খাই, বা কম হয়ে যাচ্ছে মনে করে বেশি করে খাই। আসলে ডাক্তার কিন্তু একটা ওষুধ একটা দেওয়ার সময় কিন্তু একটা রোগীকে অনেকগুলো প্রশ্ন এবং অনেক কিছু পরিমাপ করে তারপরে কিন্তু দেয়। সুতরাং ডাক্তার যেভাবে আপনাকে ওষুধটা দেয়, আপনাকে সেভাবেই খাওয়াটা কিন্তু আপনার জন্য বাঞ্ছনীয়। তো এক্ষেত্রে ডায়াবেটিসের মানুষের যখন হয়, তখন শুধু ওষুধটার খাওয়াটাই কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য কিন্তু মেন না। এটা আমি বারে বারে বলেছি যে ডায়াবেটিসের রোগীদেরকে আমরা সাধারণত শুধু ওষুধ না, যে যদি একটা প্রি ডায়াবেটিকের রোগী যদি দেখি, বা একটা ডায়াবেটিক হয়েছে এরকম একটা রোগী দেখি, তাদেরকে নতুন যারা আসে, তাদেরকে আমরা তো যারা নতুন রোগী যারা কেবল ডায়াবেটিস ধরা পড়েছে বা ডায়াবেটিস, তাদেরকে যেমন আমরা কি বলি, আমরা মেইনলি তাদেরকে কিন্তু বলি যে ওষুধটা শুরু হচ্ছে কন্ট্রোলের জন্য, কিন্তু আপনার খাদ্যাভ্যাস, আপনার যে খাওয়া দাওয়াটা ডেইলি, এটার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, এবং সাথে সাথে আপনার কিছু ডেইলি রুটিন থাকতে হবে জীবনে। যেমন চলাফেরার কথা আমরা বলে থাকি, যে হাঁটাচলা করবেন বেশি করে, আপনি বেশি করে হাঁটবেন। তারপরে ধরেন যে বলা হয় যে আপনি শাকসবজি বেশি খাবেন, শাকসবজি বা ফলমূল বেশি খাবেন, হচ্ছে ফাইবারের কথা বলা হয়। এখন টার্ম যদি বলে ইউ নিড টু ইনটেক ফাইবার মোর, তার আপনি হয়তো জিনিসটা বুঝলেন না আসলে কি। তো ব্যাপারটা হচ্ছে যে শাকসবজি ফাইবারটা থাকে কি কোন খাবারগুলোর মধ্যে, সেগুলো আপনাকে একটু বেশি বেশি করে খাওয়াটা আপনার জন্য দরকার। শাকসবজি খেতে বলি আমরা এখানে, ফলমূল খেতে বলি, আমরা সালাদ খেতে বলি। কারণ এগুলো হয় কি, যে এই ফাইবারগুলো কি হয় আপনার শরীরের মধ্যে যে কার্বোহাইড্রেট, কারণ আপনারা জানেন যে ডায়াবেটিসের রুগীদের জন্য আমরা যেটাকে বলি হারাম যদি বলেন, ঠিক একটু ওইভাবে হিসাব করলে, তার কার্বোহাইড্রেটটা কিন্তু, সুগার তো হারামই, তারপরেও কি আছে পার্শ্ব হিসেবে কিন্তু আমরা বলি সুগার, কার্বোহাইড্রেটের কথা বলি, তাই না? আমরা কিন্তু ভেতো বাঙালি, আমরা প্রচুর ভাত খাই, তাই না? আমরা কিন্তু ভাত ছাড়া আমাদের হয় না। অনেক বাঙালিকে দেখবেন যে যেটা বিদেশে থাকুক আর যেখানে থাকুক এত বছর দেয়, কিন্তু ওই ভাত ছাড়া 2 বেলা বা 3 বেলা ভাত ছাড়া তার হয় না। 25 বছর, 30 বছর, 40 বছর বা সারাটা জীবন বিলেতে আছে বা বিদেশে আছে, কিন্তু ওই যে বাঙালি খাওয়া ভাত,
ওই ভাতটা তার দিনে 3 বেলা না খেলে পারে তার মনে হয় না যে তার জীবনটা চলছে, এরকম মানুষও কিন্তু আছে। তো যার জন্য এই যে ভাতটা কিন্তু ডাইরেক্ট ডায়াবেটিসের রোগীর জন্য কিন্তু কার্বোহাইড্রেটের কি বলবো যে কার্বোহাইড্রেট শরীরের মধ্যে উৎপন্ন করতে বাধ্য করে এবং কার্বোহাইড্রেট নিয়ে আসে। তো যেটার জন্য হয় কি যে ভাত খাওয়া সীমিত করার কথা বলা হয়। অনেক সময় আমরা বলে থাকি যে আপনি যদি সাদা ভাতটা না খেয়ে আপনি যদি ফাইবারযুক্ত বা ওই যেটাকে ওই যে একটু বাদামি টাইপের একটা ভাত চাল পাওয়া যায় সেগুলো খাওয়ার কথাও কিন্তু আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি। তো এখন এই যে তারপরে সবজিতে ভাত কিছু খাওয়া কমানো, ধরেন আপনি একটা প্লেটে যা খান সেখানে হয়তোবা আপনি প্লেটে ভাত নেন যতগুলো, তারপরে তরকারিতে এতটুকু একটা সবজি নিচ্ছেন বা একটা সালাদ নিচ্ছেন বা কিছু নিচ্ছেন। তো সেক্ষেত্রে বলা হয় আপনি প্রথমেই তো একবারে পারবেন না, মানুষ যেটা খায় রেগুলার এটা কিন্তু মানুষ একবারে চাইলেই ছাড়তে পারে না। তো সে বিধায় মানুষকে তখন সতর্ক করার জন্য বলা হয় আপনি এখন থেকে ভাত খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ভাতটা অর্ধেক করে দেন, মানে আপনি আস্তে আস্তে কমান। আপনাকে আজকেই মানে কমানোর কথা বলা হচ্ছে না বা আজকেই আপনাকে বলা হচ্ছে না যে কালকের থেকে আপনার রমজান মাস আপনি রোজা রাখবেন, আপনার ভাত খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, তা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আপনাকে আস্তে আস্তে কমাতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভাতটা কমানোর কথা বলা হয়। প্রথম বলে দেওয়া হয় যে সুগার যেগুলোর মধ্যে আছে, শর্করা মানে চিনির সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো খাবার আপনার জন্য হারাম, আপনাকে এটা খাওয়া যাবে না ডায়াবেটিসের রোগীদের। ধরেন যে আমরা তো বাঙালিরা তো মিষ্টি খেতে পছন্দ করি, কারো বাসায় বেড়াতে গেছি, আমার তো মিষ্টান্ন ভাণ্ডার থেকে 1 প্যাকেট মিষ্টি না নিয়ে গেলে হয়। তারপরে আমি মিষ্টি নিয়ে গেছি, তো আত্মীয়র যার বাসায় গেছি সে তো 2টা মিষ্টি আমার মুখের মধ্যে পুরে দেওয়ার চেষ্টা করবেই। হ্যাঁ, এইটা করা যাবে না, এই মিষ্টিটা খাওয়া যাবে না। আপনি কিনে নিয়ে মানুষের বাসায় যান, আপনি মানুষকে দেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার খাওয়া যাবে না। কারণ হচ্ছে এই মিষ্টিটাই কিন্তু আমাদের যেটা আমরা বলি ব্লাডের মধ্যে চলে আসে বলে, শর্করাটা বা গ্লুকোজ যেটাই বলি আমরা, চলে আসে বলে, এবং সেটা কমে না, আমার দেহের সেই কন্ডিশনটা তৈরি হয় যে ব্লাডে যে গ্লুকোজটা আসে এটা কন্ট্রোলে আমরা আনতে পারি না, এটা হাই থেকে যায়। তাতে কি হয়, ওই হাই যে কন্ডিশন এতে ডায়াবেটিসের তৈরি করে, আমরা সেই কন্ডিশনটাকে আমরা ডায়াবেটিস বলি। আমি মেকানিক্যালি অনেকগুলো কথা এর আগে বলেছিলাম যে কোথার থেকে আসে, কেন কীভাবে এই সুগারটা কমে বা গ্লুকোজটা কমে, এগুলো আমি আগেও বলেছি যে প্যানক্রিয়াস একটা ফ্যাক্টর, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, যেখান থেকে ইনসুলিন আসে, এই নামটা আপনারা সবাই পরিচিত। যে ইনসুলিনটা কি করে, এই যে আমাদের দেহে যে আমরা ইনটেকগুলো করি এইটাকে আমাদের কন্ট্রোল করে আমাদের ব্লাড সুগারের লেভেলটা, এবং সুগার বেড়ে গেলে সেটা কমিয়ে দেয়, ঠিক আছে? তো এই ওষুধগুলো যে খাচ্ছেন, এই ওষুধগুলোর মধ্যে 3টাইভাবে এটাকে করা হয়। যে ওষুধগুলো করে কি, আপনার হয় ইনসুলিনকে বাড়িয়ে দেওয়ার পরে আপনার এই কন্ট্রোল করে নিয়ে আসে, ঠিক আছে? অনেকের ইনসুলিনের প্রোডাকশান যদি একেবারে না হয় বা কমে যায়, সেক্ষেত্রে তারা ইনসুলিন ওষুধ খেয়ে তারা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বা শেষমেশ যদি একেবারেই প্রোডাকশন কমে যায় তখন আমরা তাদেরকে ইনসুলিনের ইঞ্জেকশন দিই। আপনারা কিন্তু দেখতে পাবেন যে অনেকের বাসায় কিন্তু রুগী আছে যারা খাওয়া দাওয়া করছে, আপনারা আমার মতোই খাওয়া দাওয়া করছে, কিন্তু তাদেরকে খাওয়ার আগে ইনসুলিনটা নিতে হচ্ছে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো কন্ডিশন কিন্তু আমাদের তৈরি হয়। তো মেন পয়েন্টটা হচ্ছে যে আপনাকে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়লো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে মিষ্টি খাওয়া যাবে না, ভাত খাবেন কোনো সমস্যা নাই, কিন্তু ভাতের পরিমাণ আস্তে আস্তে কমাতে হবে। ভাতের পরিমাণ কমবে, সবজির পরিমাণ বাড়বে, সাথে সাথে সালাতের পরিমাণ বাড়বে। আগে হয়তোবা খাইতেন 2/3 ভাত এবং 1/3 মধ্যে থাকতে হচ্ছে সবজি এবং তরকারি। এখন আপনাকে হাফ, যদি আস্তে আস্তে কমাতে হবে যে হাফ হচ্ছে রাইস এবং বাকি 2টা পোর্শন মিলে থাকবে হচ্ছে আপনার সবজি এবং সালাদ, বা আপনি যেটাই খান, মিট খান বা যেটাই খান সেটা খান, প্রোটিন যেটাকে বলবো আমি। এটাকে আস্তে আস্তে কমাতে আপনাকে, যদি আপনি প্রি ডায়াবেটিসের রোগী হন তাহলে আমি বলে থাকি আপনি ভাত খাবেন 2 মুঠ বা 3 মুঠ টাইপের। তার মানে আপনি 1 প্লেটের মধ্যে যদি আমরা ধরি 4 মুঠ যদি আমি ধরি, তাহলে প্রথমে আপনি করতেছেন হচ্ছে যে আপনি অর্ধেক করে ফেলছেন, 1 থালাটা পুরোটা না খেয়ে আপনি এটাকে 4 ভাগ করলেন, করার পরে আপনি 2 ভাগটা খাচ্ছেন, 2 ভাগ বন্ধ করে দিচ্ছেন।
তারপরে আস্তে আস্তে আপনি আরও 1 ভাগ বন্ধ, এই 1 ভাগটা আপনি রাখবেন এবং টেস্ট করে দেখবেন পারতপক্ষে এই চালটা বা এই ভাতটা যেন আপনার সাদা চাল বা যেটা চিকন চাল বলি এগুলোর যেন না হয়, কারণ হচ্ছে যে এগুলোতে কার্বোহাইড্রেটটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে শরীরের মধ্যে। তো এই জন্য দেখবেন আপনি যে কোনো দোকানে গেলে সেখানে কিন্তু তারা ওই ইকো বলেন বা যে কোনো কিছু একটা ভ্যারিয়েশনের মধ্যে রাখে যে এই চালগুলো পাওয়া যায় কিনতে। অনেক সময় দেখবেন যে ফাইন চালের থেকে কিন্তু ওই চালগুলোর দাম একটু হয়তো বেশিও পড়ে যায় অনেক সময়। তো যাই হোক, এটা আপনি একটু দেখে নেবেন, এইভাবে করে নিয়ে আপনি চালটা খাবেন। যেহেতু আপনি ভাত, ওই যে বললাম যে কিছু মানুষ আছে যারা ভাত ছাড়া চলতে পারে না, তাদেরকে ভাত খেতে নিষেধ করছি না, কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে যে আমি ফল খাওয়ার কথা বলি। আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু একটা রেকমেন্ডেশন আছে যে এভরিডে অ্যাটলিস্ট 5টা থেকে 7টা ফ্রুটস খাওয়ার কথা কিন্তু বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে যে আপনি দিনে যদি 5টা ফ্রুটস খান তাহলে আপনার পেটের বা শরীরের যে এনার্জির ইনটেকটা, আমরা এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে একটা মানুষ সারাদিনে কতটুকু খায় বা কতটুকু শরীরে নিতে পারে। একটা নর্মাল মানুষ, ধরেন যে একটা নর্মাল মেয়ে যদি আমরা বলি, তাহলে পরে তারা 1800 থেকে 2000 বা 2200 কিলো ক্যালোরি তারা মানে এনার্জি নিতে পারে, তার জন্য যেটুকু খাওয়া দরকার পড়ে সেটুকু খাইতে পারে। আর একটা পুরুষ মানুষ ধরেন 2000 থেকে 2500-র মধ্যে খাইতে পারে, নর্মাল একটা মানুষের কথা বলছি। যখনই আপনি ডায়াবেটিক হয়ে গেলেন তখন আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যদি আপনার স্বাস্থ্য মানে ওজন বেশি হয়ে থাকে, ওবেস যেটাকে বলি আমরা, সে ধরনের হয়ে থাকতে পারে, তাদেরকে আমরা বলি সাধারণত যে এনার্জি ইনটেক কমাতে হবে। তার মানে 1400-তে চলে আসতে হবে, আমরা খাওয়া দাওয়া একটু কমিয়ে ফেলতে হবে। শাকসবজি ফলমূল বেশি খাবেন আপনি, আপনার নর্মালি ওই এগুলো দিয়ে আপনাকে মেকআপ করতে হবে, এ কথা কিন্তু বলা হয়, তাই না? কোনো রকমের ড্রিঙ্কস বলতে যেটাকে বোঝায় যে যেগুলোর মধ্যে সুগার বা এগুলো মেনটেন করা থাকে, এগুলো আপনাকে খাওয়াটা বন্ধ করে দিতে হবে, কারণ এগুলো থেকে ডাইরেক্ট শরীরে ব্লাডে আপনার গ্লুকোজটা চলে আসে। 3 নম্বর যে জিনিসটার কথা বলি আমরা, সেটা হচ্ছে কি যে এই যে আপনি ফ্রুটস, ভেজিটেবল এবং সব কিছু যে খাচ্ছেন এই ইয়াটাকে কমানোর জন্য, শুধু সেইটাই না, সাথে সাথে আপনাকে আরও অন্য কোনোভাবে, যেমন এক্সারসাইজের কথা বলে থাকি, আপনাকে ওই যে 2000 বা 2200 ধরে নিলাম স্ট্যান্ডার্ড 2000 কিলো ক্যালোরি, এই 2000 কিলো ক্যালোরি আপনাকে শরীর থেকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তো শরীর থেকে 2000 কিলো ক্যালোরি তো পুরোটা বের করি না, আমরা বের করে দিই, ধরেন আমরা টয়লেটে যাই, আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা চলাফেরা করি, এগুলো মিলিয়ে আমাদের এনার্জি মোটামুটি একটা মানুষের ধরে নিলাম 1500 চলে যায়। তো 1500 চলে যায়, বা অনেকের 1200 যায় যারা হাঁটাচলা করে না। যারা হয়তো অফিসিয়াল ডেস্কে করে তাদের ক্ষেত্রে হিসাব করতে গেলে দেখা যায়, পরে আমি এগুলো নিয়ে আপনাদেরকে হয়তো আরও কিছু বলতে পারবো, দেখা যায় যারা ডেস্কে বসে কাজ করে, ওই যে বললাম যে আমি বিশাল বড় লোক, আমি এতই বড় লোক যে আমি বাড়িতেও হাঁটাচলা করি না, আমার চাকর বাকর আছে, যেটা বাংলাদেশে হয় আর কি কথা বলতেছি, যে চাকর বাকর আছে, আমি অর্ডার দিচ্ছি, আমাকে পানি দিয়ে যাচ্ছে, বিস্কুট দিয়ে যাচ্ছে, আমাকে খাবার দিয়ে যাচ্ছে, সব কিছু। আমি হয়তো বা হেঁটে মানে আমি টয়লেটে যাওয়া ছাড়া বা কোনো কিছু সেরকম প্রয়োজন না হলে পরে আমি কিন্তু কোথাও যাই না। আমার বিশাল গাড়ি আছে, আমি লিফট দিয়ে নামছি, তারপরে আমার বিশাল গাড়িতে উঠছি, অফিসে যাচ্ছি। তো এইভাবে করে আমি করি কি, আমার চলাফেরাটা কিন্তু, তার মানে কি আমার মুভমেন্ট কমা, মানে ওই যে বললাম যে একটা মানুষের মুভমেন্টে কিন্তু তার শরীরের কিলো ক্যালোরিটা কিন্তু বেরিয়ে যায়। তো এইভাবে শরীরে যে ইনটেকটা থাকবে এটাই কিন্তু আপনার বের করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের একজন কলার আছে, আমি একটা কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কথা বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। ভালো আছেন ডাক্তার সাহেব? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটা রুটি খাওয়ার মধ্যে আর ভাত খাওয়ার মধ্যে ডিফারেন্ট কতটুকু? কোনটা ভালো, একটা রুটি না ভাত লাঞ্চে? এটা নিয়ে আমি যদি কথা শুরু করেছি আপনি শুনতে থাকেন, আমি ওইটা নিয়েও কথা বলবো। আমি একবারে ডাইরেক্ট আপনার উত্তরটা দিচ্ছি না, আপনি অনুষ্ঠানটা শুনলে বুঝতে, আমি কিন্তু ওই জায়গাতেই আছি। একটু পরে ওইটা নিয়ে বলবো যে কেন রুটি কেন ভাত, এটা নিয়ে আমি বলবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো যাই হোক, যে এই যে ইনটেকটার কথা আমরা বললাম, যে আমরা যেটুকু আমরা হয়তো বা ইনটেক করছি সেটুকু আমাদের আউটপুট হচ্ছে কিনা। তো ইনটেক যদি আমার 2000 কিলো ক্যালোরি হয়, তাহলে আমার শরীরে যদি এটা আউট না হয় এনার্জিটা, তাহলে এটা কি হবে? এটা আমার শরীরে জমবে, আমার পেটের মধ্যে এসে জমবে। দেখবেন যে অনেকের পেট অনেক মোটা থাকে, কারণ কি
মোটা হয়ে পেট বেরিয়ে যায়, বিশেষ করে যারা একটু ওবেজ হয়ে যায় মানে মোটা হয়ে যায়, তাদের দেখবেন যে সবার আগে আমাদের বাঙালির কথা দেখবেন যে পেটটা সবার আগে বেরিয়ে যায়। ডায়াবেটিসের রুগীদের কিন্তু এই জিনিসটাই কিন্তু সবচেয়ে প্রবলেমটা হয় যে তাদের পেটটা বেরিয়ে যায়, কারণ কি আমরা খাই কিন্তু আমাদের খাওয়াটা আউটপুটটা আমরা সেভাবে কিন্তু দিতে পারি না। আমরা হাঁটা চলা, আমরা শরীর সচেতন নই। মেন কথা হচ্ছে আমরা শরীরের জন্য যে সচেতনতা দরকার সেটা আমাদের নাই। আমরা বলি জিমে যাও, এখন অনেকে বলে ভাই আমি কি এখন যেয়ে আমার সিক্স প্যাক করার চেষ্টা করব? নট দ্যাট। আপনাকে সেটার জন্য জিমে যেতে কেউ বলেনি। আপনাকে বলা হয়েছে আপনার শরীরের গঠনটাকে সুন্দর করা, এটার জন্য আপনাকে কিন্তু মুভমেন্ট আনতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আনতে হবে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মোশন যেটাই বলি আমরা, এই যে হাঁটা চলার কথা আমরা বলি, এইটাকে যদি আপনি ঠিক রাখেন তাহলে পরে কিন্তু যারা প্রি ডায়াবেটিকের রুগী আছেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা অর্ধেক ভালো হয়ে যাবেন। হয়তোবা অনেককে ওষুধ এখন শুরু করতে চাচ্ছি, সেই ওষুধটা এখন শুরু করার দরকার নাই বা আদৌ শুরু করতে হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, আপনি খাচ্ছেন 2000 কিলোক্যালোরি, এটাকে বের করার চেষ্টা করেন না। কেমনে বের করবেন? পাঠ করেন, কিভাবে বের করবেন? আপনি বললাম তো যে সব কিছু মিলিয়ে দেখা গেলো 1200 বেরোচ্ছে। যে লোকটা বাড়ি থেকে অফিস পর্যন্ত যায় গাড়িতে করে আবার ফেরে, এই মানুষটার মুভমেন্টটা কতটুকু, তাহলে তার শরীর থেকে কতটুকু বেরোবে? হার্ডলি তার সব কিছু মিলিয়ে মুভমেন্ট, তারপর ধরেন টয়লেট করা বা শ্বাস প্রশ্বাস নেওয়া, এসব মিলিয়ে হার্ডলি তার যাবে 700। তাহলে 1300 যে জমছে, তো সে 1300টা যাবে কোথায়? আমি নর্মাল একটা ক্যালকুলেশন করছি যে যাবে কোথায়, ওটা আপনার শরীরে থাকবে তো না, তখন আপনি মোটা হয়ে যাচ্ছেন। মোটা হওয়াটা কিন্তু ওইখান থেকে যে আমার মধ্যে ইনপুট আছে কিন্তু আউটপুটটা নাই। তো এই আউটপুটটার জন্য এই এনার্জি লস, যে এনার্জিটা আমি নিচ্ছি, এনার্জিটাকে আমার বার্ন করতে হবে। তো এই এনার্জিটাকে বার্ন করার জন্য আমার যে মেন জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ওই যে বললাম, 1 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের প্রয়োজন আসতে পারে, 2 নম্বরে যেটা হচ্ছে যে ওষুধের প্রয়োজন পড়তে পারে যদি ডায়াবেটিক হয়ে থাকেন, আর 3 নম্বর হচ্ছে যে হাঁটা চলা বা মুভমেন্টের কথা আমি বলে থাকি। তবে আমরা বা আমি বলবো সবার আগে আমার রুগীদেরকে বলি যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার আগে বেরো। দেখবেন এখন সব জায়গাতেই ডাক্তাররা কিন্তু বলে থাকে যে আপনি অ্যাটলিস্ট 30 মিনিটস প্রতিদিন হাঁটবেন বা 40 মিনিটস হাঁটবেন, এটা ডিপেন্ড করে। আমি বলি যে অ্যাটলিস্ট 1 আওয়ারের কথা, কারণ কি আমরা বাঙালি তো 1 ঘন্টা বললে অ্যাটলিস্ট 30 মিনিট তো আপনি হাঁটবেন। আর আপনাকে 30 মিনিট বললে আপনি 10 মিনিট 15 মিনিটও হাঁটবেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যে কারণ আমরা করি না তা না, কিন্তু আমরা কিন্তু ওই মেপে করে বললাম যে আপনার কিছু জিনিস আছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে মেনে মেনে চলতে হবে, কিন্তু আমরা এগুলো মানি না। কারণ কি আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা চলতে চাই। তো এক্ষেত্রে আমি যেমন বলতে পারি যে ওষুধ খাওয়া যেমন জরুরি, তেমনি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে আমি যেটা বললাম যে ক্যালোরির ইনটেকটা কমানোর জন্য খাচ্ছেন একই রকম ঠিক আছে, কিন্তু ক্যালোরির ইনটেকটা কম হচ্ছে, লো ক্যালোরির খাওয়ার কি আছে এটা আপনাকে দেখতে হচ্ছে, সেইটা মেনটেন করা হয়। ফাইবার খেলেই কিন্তু লো ক্যালোরি চলে আসে জিনিসটা, তাই না? পেট ভরছে কিন্তু আপনার লো ক্যালোরি কিন্তু আপনার শরীরে কিন্তু জমছে। তো এইভাবে করে আপনি মেনটেন করলে আপনার যে ব্লাডের যে সুগারের যে বিষয়টা চলে আসে, ব্লাডের সুগারটা লেভেলটা বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি, এটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। তো আমাদেরকে আরও একটা যেমন প্রশ্ন যেমন গতদিন আমার কাছে ছিল, আমি উত্তর দিতে পারিনি, যে এখানে প্রশ্নটা করেছিলেন হচ্ছে যে আমি একটু প্রশ্নটা দেখে নিই, কোন ফলগুলো আমি বেশি করে খাবো। যেমন এই যে ভদ্রলোক প্রশ্ন করলেন যে রুটি খাবো না আটা খাবো, আসতেছি সেখানে তার উত্তরেও আমি আছে যে আসলে কোন ফল খাবেন বলে কোনো কথা না, আসলে সব ফলই কিন্তু আপনার ফাইবার যুক্ত। আমরা এখন যে ফলটা আমার কাছে পাবো, আমি তো নর্মালি যে জিনিসটা বলি যেটা আপনার জন্য কেনা সহজ হবে, মানে আমি বলছি যে এটা আপনাকে দামি কোনো কিছু কিনতে হবে তা কিন্তু না, আপনাকে বলা হচ্ছে যেটা আপনি সহজলভ্য আপনি আশেপাশে পাবেন, যে কিন্তু সেগুলোর মধ্যে থেকে ক্যালোরি পাবেন বা সব কিছু পাবেন, কিন্তু যেটা আপনার ডায়াবেটিসে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে? অনেকে যেমন বলেন যে আমি কমলা খেতে অনেকে নিষেধ করে, আমি কমলা খেতে নিষেধ করি না, কিন্তু যে বললাম পরিমাণ, আমার কাছে কথা হচ্ছে সব কিছু এখন যেহেতু আপনি একটা রোগের শিকার হয়ে গেছেন, তাহলে আপনাকে যেহেতু এটা নিয়ে থাকতে হবে, সেহেতু আপনাকে আপনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। যেমন যাদের লাংসের প্রবলেম হয় বা হার্টের প্রবলেম হয়, তাদেরকে আমরা যেমন বলি যে ইউ হ্যাভ টু মেক এ ফুল স্টপ
এই স্মোকিংয়ে, তাই না? তো এখন জিনিসটা হয়ে গেছে, এর জিনিসটা কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু তা না। আপনাকে মনা করা হচ্ছে না যে আপনি কমলা খেয়েন না বা আপনি অমুকটা খেয়েন না। যেগুলো খাবারে মানে পর্যাপ্ত পরিমাণে আপনি মনে করবেন যে বেশি কার্বোহাইড্রেট বা সুগার বেশি থাকছে, মিষ্টি বেশি আছে, এই ফ্রুটসগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। খেতে নিষেধ করা হয়নি, আপনি খান, কিন্তু যে পরিমাণে খাইতেন কম খান। একটু টেস্ট করতে চান বা কিছু করতে চান, দ্যাটস ওকে। তো এক্ষেত্রে ফলমূল বলতে আমি যেমন বলি যে হ্যাঁ, আপেল, লাল আপেলের কথা অনেকে বলেন, তো আমি বলি যে লাল আপেলটাতে একটু যেহেতু সুগারের পরিমাণটা একটু বেশি থাকে, চলে আসে, আপনারা সবুজ আপেলটা খাওয়ার চেষ্টা করেন। সবুজ আপেলটা কিন্তু বেশ মজাদার। হয়তো বা খাওয়ার অভ্যাস নাই, তাই জন্য আপনার কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা কিন্তু খুব ভালো। তারপর আরও কিন্তু অনেকগুলো কিন্তু ফল কিন্তু আমাদের বাজারে কিন্তু আছে, কিউই আছে, তারপরে ধর যে নর্মালি যেগুলো আমরা আশেপাশে পাই, হ্যাঁ, এগুলো খাবেন। শশা খাওয়ার কথা বলি আমি, যখনই সালাতের কথা আসে আমি বলি শুধু সালাতের শশাটার কথা না, আমি সাথে সাথে কিন্তু বলে থাকি যে ওই দেখবেন যে অনেক শাকসবজি পাতা কিন্তু বিদেশিরা খায়, আমরা কিন্তু দেখি তারা খায়, অনেকে কিন্তু আমরা এটার অভ্যাসটা কিন্তু করি না, কারণ আমরা আসলে জানি না। আমরা আমার মনে করি এইসব ঘাস ঘুষ খাই কেন, আসলে তারা স্বাস্থ্য সচেতন বলেই কিন্তু তারা এসব যেটাকে আমরা ঘাস বলতেছি, এই সালাদগুলো তারা কিন্তু খায়। কারণ হচ্ছে কি, এগুলো কিন্তু আপনার শরীরের যে পুষ্টি, আপনার শরীরের যে কন্ট্রোল, আপনার তাকে মানে শক্ত রাখার জন্য, কাঠামোটাকে ঠিক রাখার জন্য, এটা কিন্তু আপনার কিন্তু অনেকগুলো কিন্তু কাজ করে। অনেকগুলো আছে যেগুলো কিন্তু কি করে, আপনার রোগ প্রতিরোধ কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়িয়ে দেয়। তাতে হবে কি, একটা রোগ প্রতিরোধ যখন মানুষের মধ্যে যখন বাড়ে শরীরে, তখন দেখা গেল কি যে বললাম যে ডায়াবেটিস হলে পরে অনেকগুলো রোগের সঙ্গে এটা জড়িয়ে যায়, সেইটা কিন্তু আমাদের তখন ভয়টা একটু কম থাকে। তো এই জন্য আপনাদেরকে যেটা আমি বললাম যে আমরা ফল খাবো, ওনার প্রশ্নের উত্তরে আমি বলছি ফল খাবো, তবে যেগুলোতে, যেমন আম, হ্যাঁ আমরা আম খেতে পছন্দ করি, আম কিন্তু অনেক মিষ্টি। আমি আপনাকে বলবো আপনি আম কম খাবেন। আপনি খেতে পারেন টেস্ট করার জন্য, কিন্তু যদি আপনি ডায়াবেটিকের রোগী হয়ে থাকেন, আমটাকে অ্যাভয়েড করাই ভালো। তারপরে ধরেন আঙ্গুর, আপনি খাবেন না কেন, খাবেন, কিন্তু এটা অ্যাভয়েড করা ভালো। যেগুলোর মধ্যে রস আছে, মিষ্টি আছে, বেশি আছে, এগুলো আপনি নিজেই বুঝতে হবে। এটা আপনাকে এটা মানে পরামর্শ দেওয়ার জন্য বিরাট কোনো মানে জ্ঞানী ব্যক্তি হওয়া দরকার পড়ে না। আপনি খেলেই বুঝবেন যে এটার মধ্যে মিষ্টি আছে কি মিষ্টি কম আছে। আপনি যদি সেই কন্ডিশনের শিকার হয়ে থাকেন, সেই রুগী হন ডায়াবেটিসের, তাহলে আপনাকে মিষ্টির জিনিস কম খেতে হবে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পরে এসে আবারও আপনাদের সাথে কথা বলবো, থাকবেন আমার সঙ্গে।